আমি পিয়ালি। তো আজকে আমি দুটি দেশ পত্রিকা নিয়ে চলে এসেছি। একটি হচ্ছে 17ই অক্টোবর 2025-এর, আরেকটি হচ্ছে 17ই মার্চ 2025-এর। ঠিক আছে, তো দেখে নিই আমরা। প্রথমে আমি 17ই মার্চ 2025-এর দেশ পত্রিকাটি নিয়ে আলোচনা করছি। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সম্পাদকীয়। আদিম প্রবণতা, নতুন নাম। শুনে মনে হতে পারে ক্যান্সেল কালচার এক নবতম চর্যা, তবে তা সত্যিই কি নবতম? অপছন্দের কিছুকে, অপছন্দের কাউকে অপাংক্তেয় করা সংস্কৃতি আমাদের মধ্যে ছিলই। উত্তর সত্য, উত্তর আধুনিক ডিজিটাল আবহে তাই পরিণত হয়েছে ক্যান্সেল কালচারে। এখন আমরা অধিকতর আগ্রাসী হয়ে নিমেষে বাতিল করে দিচ্ছি তাদের যাদের কর্মকাণ্ড আমাদের মতের সঙ্গে মিলছে না, আমাদের বিশ্বাসের বিরোধী বলে মনে করছি যাদের। আশ্চর্য যে মৃতরাও রেহাই পাচ্ছে না। পাবলো পিকাসো নারী বিদ্বেষী মন্তব্য করেছিলেন, তার একাধিক সঙ্গিনীর প্রতি খুব সদয়ও তিনি ছিলেন না। এই অভিযোগে কয়েক বছর আগে বার্সেলোনায় পিকাসো মিউজিয়ামের বাইরে প্রতিবাদ জানিয়েছিলেন একজন স্থানীয় শিল্পকলা শিক্ষিকা ও তার কয়েকজন ছাত্রী। তার পরনে ছিল টি শার্ট যার উপর লেখা পিকাসো অ্যাবিউজার অফ উইমেন। সহজও হয়ে গিয়েছে নিদান দেওয়া। একটা সময় ছিল যখন মানুষ অপেক্ষা করত শাসনের, শাসকের, প্রশাসনের বা আইনের। আজ অস্বস্তিকর অন্যায় কিছু ঘটছে মনে করলে অত দূর যাওয়ার প্রয়োজন হয় না, সোশ্যাল মিডিয়াতেই অনেকটা কাজ হয়ে যায়। সমবেত বিচারের অবাধ পরিসর সেখানে আগুনের মতো ছড়িয়ে পড়ে রায়দান। গতকাল পর্যন্ত যিনি ছিলেন সেলিব্রেটেড ব্যক্তিত্ব, হঠাৎ কে বা কারা তার নামে কিছু কুৎসা করে গেল অথবা তার সম্পর্কে গোপন অজানা কিছু প্রকাশ্য হয়ে পড়ল, তখনই তিনি আর উদযাপিত হয়ে রইলেন না, ব্রাত্য অপাংক্তেও ঘোষিত হয়ে গেলেন। শিল্পী হলে বাতিল হয়ে গেল তার শিল্প, লেখক হলে বাতিল হলো তার সাহিত্য। গণমত তখন তার দিকে আঙুল তুলিয়ে বলছে, তুমি শব্দ করো না, তুমি কথা বলো না। ইতিহাসে আলতো চোখ রাখলে দেখা যায় দেশে বিদেশে এসবের নিদর্শন একাধিক। রাষ্ট্রও এর বাইরে না, ব্যক্তি থেকে রাষ্ট্র ক্যান্সেল কালচারের সদস্য কম বেশি সকলেই। এ এক ধরনের সেন্সরশিপ, এক ঘরে করার ব্যবস্থা। লোক সমাজে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে পড়লে আর রক্ষা নেই। কী অপরাধে অপরাধী? প্রধানত নৈতিকতা, নীতিবোধের স্খলন। এবং রাজনীতির ভাষা বলে কেউ বিরোধিতা করলে, প্রতিবাদ করলে অবধারিত অপরাধী সে। বন্ধ করে দিতে হবে তার প্রকাশের মাধ্যম। এই তো সাম্প্রতিক কালেও আমাদের রাজ্যে এমন ঘটনা ঘটেছে এবং ঘটে চলেছে। ঊনবিংশ শতকের শেষে অস্কার ওয়াইল্ড, দ্য সেলফিশ জায়ান্টের সেই ভুবনখ্যাত রচয়িতা সমকামিতার অভিযোগে অভিযুক্ত হলেন, কারারুদ্ধও হলেন। আজকের পরিভাষায় ওয়াইল্ড নিঃসন্দেহে ক্যান্সেল কালচারের শিকার। জেলবন্দি অবস্থাতে একটি দীর্ঘ রচনা লিখেছিলেন তিনি। আজ মনে হয় ক্যান্সেল কালচারের শ্রেষ্ঠ সংজ্ঞার্থটি তিনিই লিখে দিয়েছিলেন। It would mean that I would always be haunted by an intolerable sense of disgrace, and that those things that are meant for me as much as for anybody else, the beauty of the sun and moon, the pageant of the seasons, the music of daybreak and the silence of great nights, the rain following through the leaves, or the dew creeping over the grass and making it silver, to all be tainted for me and lose their healing power and their power of communicating joy. আমাদের আবেদন, সচেতনতা থাকুক, যথার্থ নীতি নিয়ন্ত্রণ থাকুক, কিন্তু কারো ব্যক্তিগত অভিমত ক্রিয়াকলাপকে তার শিল্পের সঙ্গে, তার সৃষ্টির সঙ্গে মিশিয়ে ফেলে দেখা ও বিচার করার অন্যায্য প্রবণতা থেকে যেন বিরত থাকেন মননশীল সুধীজনরা। এই ছিল সম্পাদকীয়। আদিম প্রবণতা, নতুন নাম। মন্তব্যতে দিয়েছে দৃষ্টিকোণে যাদবপুর ক্ষতির খতিয়ান। প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা গরিমা রক্ষা করার দায়িত্ব প্রতিষ্ঠানের ছাত্রদেরও নিতে হবে। রাজনীতি, সংসদীয় গণতন্ত্র ও ভোটার তালিকা অভ্রান্ত তালিকার জন্য প্রযুক্তিগত বিবর্তন জরুরি। বিষয়টি তৃণমূল বিজেপির অগভীর তরজায় হারিয়ে না যায়। বৈদেশিকতায় আছে তপ্ত বৈঠক, বিতর্কের সম্পর্ক। আমেরিকা ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠকে যে উত্তাপ, তা হোয়াইট হাউস পেরিয়ে প্রভাব ফেলবে বিশ্ব রাজনীতিতে। ঘরে বাইরেতে আছে কানাডার নতুন প্রাইম মিনিস্টার। এক দশক পর কানাডায় প্রাইম মিনিস্টারের পরিবর্তন। জাস্টিন ট্রুডোর পর দেশে নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন মার্ক কার্নে, লিবারেল পার্টি লিডার, ব্যাংক অফ কানাডা এবং ব্যাংক অফ ইংল্যান্ডের প্রাক্তন গভর্নর, অর্থনীতিবিদ। কার্নের নির্বাচনে 85% ভোট পেয়ে জয়ী হয়েছেন।
কঠিন অঙ্ক 1, a+b² ভাঙলে কি পাওয়া যায়? তার উত্তর জানা সকলেরই, কিন্তু কেন্দ্রীয় সরকার সংযুক্তিকরণের গণিত বোঝা সত্যিই দুষ্কর। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড, আধারের সঙ্গে রেশন কার্ড, রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার, এই যোগাযোগ স্থাপনের যেন কোনো শেষ নেই। আধারের সঙ্গে রেশন কার্ড, আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসব হয়ে গিয়েছে আগেই। এবার প্রস্তাব রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তি নেই এই প্রস্তাবে, কিন্তু এতে তৃণমূল সরকারেরই খাদ্যসাথী প্রকল্পের লক্ষ্য ব্যাহত হতে পারে, এমনটা মনে করছেন অনেকেই। বিপদে পড়বেন গরিব কৃষকরাও, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে আদৌ কোনো সরকারি প্রস্তাব নেওয়া হয় কি? প্রচ্ছদ কাহিনী 1, মুছে দাও স্লেট, তিলোত্তমা মজুমদার। কয়েক শতক পিছিয়ে গেলে একঘরে করা বা সামাজিক ও সম্মিলিত বর্জন প্রক্রিয়া অনেক বেশি নির্মম ও হঠকারী উদ্দেশ্য প্রণোদিত অবিবেকী এবং লক্ষণীয় বর্জন বা একঘরে করা জনতার বিচার ও রায়দানের বিষয়গুলি সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত। যারা ক্ষমতার কাছে নতি স্বীকার না করে যা ন্যায্য তাই বলেন এবং যে ক্ষমতা সংখ্যালঘু ও নিপীড়িত মানুষের নিরাপত্তা না দিয়ে বরং উৎপীড়নে অগ্রাসী, তা চিন্তকের যুক্তি ও বিতর্কযোগ্য বক্তব্য দমন করতে চায় এবং ক্ষমতার এক দীর্ঘপ্রসারী মোহন শক্তি থাকে যা সংখ্যাগুরুর সমর্থন ও অনুগমন লাভ করে চলে। যারা আধুনিকতার পাঠ পাননি এখনো, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন প্রচ্ছদ কাহিনী 2, যারা আধুনিকতার পাঠ পাননি এখনো, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। প্রচ্ছদ কাহিনী 3 লিখেছেন গণমাধ্যমের গিলোটিন, হিন্দোল ভট্টাচার্য। এখন একটা বিমূর্ত সমাজ চণ্ডীমণ্ডপ ছাড়া অন্য কিছু নয়। চণ্ডীমণ্ডপ আসলে একটা ক্ষমতা কাঠামো। যে কোনো ক্ষমতা কাঠামোই চায় তা মানুষের মতামত, অস্তিত্ব এবং পছন্দকে নির্ধারিত করে দেবে। বাকি লোকজনকে তা মেনে চলতে হবে। যারা মেনে চলবে না তাদের বাতিল করা হবে। অনেকের মতকে শ্রদ্ধা জানিয়েই খণ্ডন করা সংস্কৃতি আছে। এই খণ্ডন করা বাতিল করা নয়, সমূহের মধ্যে আরও এক মতকে প্রতিষ্ঠা করা। কিন্তু সমাজ মাধ্যমের এই বাতিল করা সংস্কৃতির মধ্যে মতকে খণ্ডন করা সংস্কৃতি কাজ করে না। কাজ করে একটা মব জাস্টিসকে প্রতিষ্ঠা করার সংস্কৃতি। জীবনানন্দের মতে অপরের মুখ ম্লান করে দেওয়া ছাড়া প্রিয় স্বাদ নেই। গণলজ্জার মঞ্চ যেন সাজানো আছে সমাজ মাধ্যমে, যেন সমাজ মাধ্যম হলো সেই গিলোটিন যেখানে ব্যক্তি মানুষকে বাতিল করে দেওয়াই গোষ্ঠীর আনন্দের চাবিকাঠি। প্রবন্ধতে আছে ট্রামের কফিনের শেষ পেরে কর্মর্ত মুখোপাধ্যায়। ট্রাম ফেরেনি, কিন্তু ট্রাম জাদুঘর গড়ে উঠেছে মহানগরে। কিন্তু এতে তো বর্তমান সরকার তার পূর্বসূরিদের অনুকরণ করেছে মাত্র। ছোট গল্প 1, গোত্রান্তর, কিশলয় জানা। ছোট গল্প 2, অবশেষ, ইন্দ্রাণী গোস্বামী। ছোট গল্প 3, হিংসা সঞ্জীবনী, মৃণাল গুহ। প্রকৃতির নিহিত ও গোপন কথন। শিল্প সংস্কৃতিতে প্রায় একটা জানলার মতো এই ছবিগুলি আমাদের দেখিয়ে দেয় অস্তিত্ব সংযোগের একেবারে আলাদা কাহিনী। সম্প্রতি বিল্লা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল লিভিং ল্যান্ডস্কেপস নামে দেবব্রত হাজরার একটি একক প্রদর্শনী। তার কাজকে বিমূর্ত নিসর্গচিত্র বলে অনায়াসে অভিহিত করা যায়, কিন্তু সেক্ষেত্রে খানিকটা খণ্ড দর্শন হয় বোধহয়। সাধারণত এই ধরনের ছবিতে মূর্ত বিমূর্তের দোলাচলের মধ্যে দিয়ে যে পৃথিবী গড়ে ওঠে, সেখানে আমাদের চেনা নিসর্গের পরিচিতি বিন্যাস অনেক সময় নির্দেশক হিসেবে অন্তরালে থাকে। ছবিতে ব্যবহৃত ফর্ম বা স্পেস ডিভিশনকে আমাদের অভ্যস্ত দৃষ্টির অনুগত হয়ে থাকতেও দেখি কখনো কখনো। অর্থাৎ বাস্তবতার সঙ্গে কিছু দূর পর্যন্ত একটা নোংর অনেক বিমূর্ত ল্যান্ডস্কেপেই দেখতে পাই, এবং এই জন্যই এই প্রদর্শনী দেখতে গিয়ে একটা বড় চমক লাগে প্রথমেই। যে পৃথিবীকে আমাদের দেখালেন শিল্পী, তা আমাদের একান্তই অপরিচিত, এক অপর বাস্তব যেন, অথবা বলা চলে শিল্পের পরিসরের মধ্যেই তার জন্ম মৃত্যুহীন অবস্থা। প্রায় একটা জানলার মতো তার ছবি আমাদের দেখিয়ে দেয় অস্তিত্ব ও সংযোগের একেবারে আলাদা কাহিনী। দেবব্রত ছবিগুলো অন্তর্গতভাবে কাব্যিক। তার কাজে রং ও বিবিধ এলিমেন্টের বিন্যাস যে ন্যারেশন তৈরি করে তা বিনির্মাণ ও পুনর্নির্মাণযোগ্য, ফলে দর্শকের নিজস্ব চেতনার উপর নির্ভরশীল। তার ছবিতে যে মগ্নতার পরিচয় পেয়েছি তা দুর্লভ বললেই হয়। তার শিল্প পৃথিবীতে নিমজ্জিত হয়ে যান দর্শকও। মুহূর্তের জন্যে তাদের অবস্থানও সামান্য নড়ে যায় হয়তো। অত্যন্ত শক্তিশালী এই শিল্পীর পরবর্তী যাত্রাপথের দিকে আমাদের সাগ্রহ নজর থাকবে। শেষ কথা, এ মোহ আবরণ, তমাল বন্দ্যোপাধ্যায়। বেঁচে থাকার চেয়ে অনেক বেশি জরুরি বস্তুগত সমৃদ্ধি দুনিয়া শুদ্ধ সকলকে দেখিয়ে দেওয়া। মনে পড়ে বৃহদারণ্যক উপনিষদের যাজ্ঞবল্ক্য তার স্ত্রী মৈত্রেয়ীর সংলাপ,
সংস্কার ত্যাগ করে বনে চলে যাওয়ার আগে ঋষি তার সমস্ত সম্পত্তি নিজের দুই স্ত্রী কাত্যায়নী ও মৈত্রেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার প্রস্তাব দিলে মৈত্রেয়ী তা নিতে অস্বীকার করেন। ঋষি শ্রেষ্ঠর সামনে সুস্পষ্ট স্বরে বলেন, যার দ্বারা আমি অমৃতা হব না তা নিয়ে আমি কি করব। যে অমৃত লাভের আকাঙ্ক্ষা একসময় ভারতবর্ষের প্রাণ ছিল, আজ এই ঘোর সমকালে সেই অমৃতে মিশেছে বিষ। তাই দেখে আমরা যুগপৎ মর্মাহত ও হতাশ। এই হলো 17ই অক্টোবর 2025-এর দেশ। এই হলো তার সূচিপত্র। সম্পাদকীয় রহস্যের উৎস সন্ধান। রহস্য শব্দটি অভিধানে খুঁজতে গেলে দুটি অর্থ পাওয়া যায়, দুর্বোধ্য বা গোপনীয় এবং হাস্যপরিহাস। যদিও দৃশ্যশ্রাব্য মাধ্যমে মুগ্ধ হয়ে থাকা বর্তমান প্রজন্মের কাছে, বিশেষত ওটিটি প্ল্যাটফর্মের বিজয়গাথার দিনে, এই রসিকতা মর্মী দ্বিতীয় অর্থটি তার আশ্রয় হারিয়েছে। রহস্য মানেই পাঠকের কাছে, দর্শকের কাছে অপরাধের আঁকড়া। একটা হত্যা, তাকে গোপন করতে একাধিক হত্যা, হত্যাকারী কে তা বোঝা যাচ্ছে না, অতঃপর তদন্ত এবং গোয়েন্দার অকুস্থলে আগমন, রহস্যের জবনিকা পতন। অথবা শুরু থেকেই জানা আছে অপরাধীকে, ফ্ল্যাশব্যাকে ধরা পড়ছে তার ক্রোধের অপরাধের নেপথ্য কাহিনী, আর উন্মোচিত হচ্ছে কীভাবে সংগঠিত হলো এই অপরাধ, হত্যা বা প্রতারণা। হুডা নাইট থেকে হাউডা নাইটে পৌঁছে যাওয়া। রহস্য তো অলৌকিকই, যা আমাদের খালি চোখে ধরা পড়ছে, যা বুঝতে পারছি সহজে, তার বাইরেও থেকে যায় অনেক কিছুই। উন্ননাবর বোনা জাল যেমন আপাতত দৃশ্য, কেবল জলবিন্দুতে আলো পড়লে তার দৃশ্যমান, এই না জানা না বোঝা দুনিয়াটাও তেমনই। অদৃশ্য সুতোয় বোনা এক জাল, তাতে ঈর্ষা আছে, নৃশংসা আছে, লোভ আছে, আছে ক্ষমতার আস্ফালন। রহস্য কি আমাদের পারিবারিক বা সমাজ জীবনে নেই? একটা বধূ সদ্য বিবাহিত, হঠাৎই তার মৃত্যু সংবাদ পৌঁছায় বাড়ির লোকের কাছে। কীভাবে মৃত্যু হলো কেউ জানে না, এমনকি তার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনও। চিরচেনা রহস্য, জাল গুটিয়ে নাও যেন গোটানো যায় না। অধিকাংশ অপরাধী প্রমাণভাবে খালাস পেয়ে যায়, আর অপরাধের বীজ থেকে যায় আমাদের মনের অন্ধকারে। এক তরুণী চিকিৎসক বা মেডিকেল পাঠরতার ছাত্রী উপর্যুপরি ধর্ষণ বা নৃশংস হত্যা কীভাবে হলো, কারাযুক্ত, সবই সামনে রয়েছে, কিন্তু অলিক রহস্য সবই। তার ভেদ করা যায় না, বরং চেপে বসে এক ভয়, কখন কার সঙ্গে কী ঘটে যাবে সেই অজানা রহস্যের ভয়। ভয় পেতে আমরা ভালোবাসি, রহস্য তার জাল বিস্তার করেই চলে, আমরা জেনে বুঝেই সে জালে জড়িয়ে পড়ি। আর সাহিত্য রস তো সুবিদিত। বাংলা সাহিত্যে জাগতিক বা অলৌকিক সব রকমের রহস্য কাহিনী মজুদ আছে, তার কোনোটা সফল, কোনোটা নয়। সাম্প্রতিক বাংলা চলচ্চিত্রের আকাশেও রহস্যের তারা ফুটেই আছে, একটাতে স্বাদ না মিটলে তার ফ্র্যাঞ্চাইজ হাজির। তবে সবচেয়ে সফল রহস্য কাহিনী বোধহয় সেটাই, যেখানে কাহিনী অনেকগুলো সম্ভাব্য বাঁকের মধ্যে সেই বাঁকটা নেয় যা একেবারেই অভাবিত, যাকে কেউ ভাবেনি অপরাধী। সেই যখন অপরাধের দায় স্বীকার করে নেয় এবং দেখিয়ে দেয় তার প্রায় নির্ভুল দাবার চালের মতো সাজানো ঘটনা সব, তখন পাঠক হিসেবে বা দর্শক হিসেবে পরাজিত হয়েও আনন্দ হয়। রহস্যের জয়ী হওয়ার আনন্দ। আমাদের হাতের কাছেই প্রযুক্তি আছে, বিজ্ঞান আছে, যুক্তির পরম্পরা আছে, যা অকাট্য প্রমাণ্য দাবি করে। আমরা জটিল ধাঁধা ডিকোড করতে শিখেছি, জেনেছি অ্যানালিটিক্যাল মাইন্ড কীভাবে কাজ করে। তবু রহস্য আমাদের প্রিয়, তা এক দর্পণ সম, তা আসলে আমাদের বহুকাঙ্ক্ষিত দর্শনও। হেমন্তে শিশিরে হাওয়ায় সে শ্বাস ফেলে, অমানিসের অন্ধকারে তার কায়া মিশে থাকে। আমাদের আশপাশে ঘুরে বেড়ায় অপরাধী, সত্যান্বেষী অতন্ত্র চোখ তাকে খুঁজে চলে। গল্প মানে তো আদতে রহস্যই, পাঠককে আকৃষ্ট করার, আবিষ্ট রাখার। এই সংখ্যার দেশে পাঠকের জন্য রইল তেমনই 10টি রহস্য গল্প। এই ছিল সম্পাদকীয় রহস্যের উৎস সন্ধান। মন্তব্য: পরিবেশ বিপর্যস্ত উত্তরবঙ্গ, নদীর উপর দিয়ে রেল ও সড়ক পথের ব্রিজগুলোর নিচ দিয়ে বন্যার বিপুল জলস্রোত দ্রুত নেমে যেতে পারে না। মন্তব্য: দৃষ্টিকোণ, অনুভূতি, নিরাপত্তা। একা বাসস্টপে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা ভিত্তিতে বহু মেয়েই কলকাতা এতটা নিরাপদ শুনে অবাক হবেন। ঘরে বাইরেতে ইভান ক্লিমা। নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প কেড়ে নিয়েছিল শৈশব, অন্যদিকে স্বদেশ কমিউনিস্ট শাসনে বহু বছর নিষিদ্ধ ছিল চেক সাহিত্যিক ইভান ক্লিমার রচনা। স্বাভাবিকভাবেই তার স্মৃতিকথার শিরোনাম মাই ক্রেজি সেঞ্চুরি। তেরোজিন এবং নাৎসি বন্দি শিবিরে ছিলেন। 3 বছর সেই ক্ষত গাঢ় ছায়া ফেলে গিয়েছে তার সৃষ্টিতে। পরবর্তী সময় কমিউনিস্ট আমলেও তার বইপত্র প্রকাশিত হতে পারেনি বহু বছর। বিশেষত পূর্ব ইউরোপের আরও অনেক লেখকের পাশাপাশি ইভান ক্লিমার লেখাও, যে ইংরেজি অনুবাদে বহু সংখ্যক পাঠকের কাছে পৌঁছাতে পেরেছিল, তার নেপথ্যে ছিল আমেরিকান সাহিত্যিক ফিলিপ রথের অবদান। ডায়ান হলো
না, এই নামে তাকে আমরা চিনি না, কিন্তু জন্ম নাম আর তার অভিনীত ছবি অ্যানি হলো যেন একাকার হয়ে যায়। ডায়ান কিটেন অভিনীত ছবিগুলোর মধ্যে প্রথমেই মনে আসে উডি অ্যালেন পরিচালিত একাধিক চলচ্চিত্র। মন্তব্যতে সাহিত্য নৈরাশ্যের ন্যারেটিভ তীব্র তিক্ততাই তাকে দিয়ে লিখিয়ে নেয়। এই তিক্ততাই প্রবাহিত হয় পরবর্তী প্রজন্মের দিকে, সাহিত্যের দিকে। ছোট গল্প 1, গোলক পরাজিত, সরঞ্জিৎ চক্রবর্তী। ছোট গল্প 2, ওরা কথা বলে, তিলোত্তমা মজুমদার। ছোট গল্প 3, চ্যাটার্জি কুরিয়ার, ইন্দ্রনীল সান্যাল। ছোট গল্প 4, খেরোর খাতা, শেখর মুখোপাধ্যায়। ছোট গল্প 5, চক্ষে আমার তৃষ্ণা, অভিনন্দন সরকার। ছোট গল্প 6, ঝড়, তমাল বন্দ্যোপাধ্যায়। ছোট গল্প 7, সমাধান, অভিষেক ভট্টাচার্য। ছোট গল্প 8, লোভ প্রেম মৃত্যু, অমিতাভ সমাজপতি। ছোট গল্প 9, ও আপনাদের বাড়ি গেছে, কিশলয় জানা। ছোট গল্প 10, হে রাম, সুস্মিতা নাথ। শিল্প সংস্কৃতি, আত্মগত কথোপকথন, সম্পর্ক সংযোগকে মেয়েদের অস্তিত্বের সংজ্ঞা হিসেবে দেখার অভ্যেসের পাল্টা স্রোত বুনেছেন এই প্রদর্শনীর শিল্পীরা। সম্প্রতি একাডেমি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হয়ে গেল সি কালেকটিভ শিল্পগোষ্ঠীর একটি বেশ বড়সড় প্রদর্শনী। গোষ্ঠীর নামকরণ থেকে বোঝা যায় এখানে নারীদের যূথবদ্ধতার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই যে শিল্পীদের কাজ দেখা গেল এই শোতে, তারা সকলেই নারী। মেয়েদের কাজ যে পুরুষ শিল্পীদের থেকে আলাদা হবেই, তা নেহাতি একটা অতি সরল সারসংক্ষেপ আমরা জানি। আমরা এও জানি যে এই স্বতন্ত্র দৃষ্টি ও পন্থা যখন নারী শিল্পীদের কাজের ক্ষেত্রে একটা আবশ্যিক ও সন্ধানযোগ্য চিহ্নের মতো হয়ে দাঁড়ায়, তখন তা একটা অন্যতর সীমাবদ্ধতার উদ্ভব ঘটাতে পারে। শিল্পী, দর্শক, সমালোচক সকলেই সেই প্রশ্নময় আবর্তের অংশ হয়ে যান। তাহলে বসুর অদ্যাবধি ধরে প্রান্তবর্তী হয়ে থাকার যে ইতিহাস, তাকে মেয়েদের শিল্পদৃষ্টির পথটিকে বদলে দেয় না? অথবা গৃহময় সম্পর্কময় যে ক্ষোভটির মধ্যে তাদের অস্তিত্বকে দৃঢ় নিবদ্ধ করে রাখার চেষ্টা হয়েছে এ যাবৎ, সেটা কি তাদের শিল্পভাষাকে অন্যতর রূপ দেয়? সবশেষে একটা কথা না বললেই নয়, প্রদর্শনী কক্ষের পরিসরের তুলনায় ছবি বেশ বেশি ছিল বলে মনে হয়েছে। ফলে পাশাপাশি দুটো ছবির মাঝখানে যে স্পেস থাকা উচিত তা সম্ভব হয়নি। স্পেস এক অর্থে পরিশেষ ও প্রারম্ভ, একটা ছবি থেকে অন্য ছবিতে যাওয়ার মধ্যবর্তী বিরাম, তা যথাযথ না হলে প্রদর্শনী উপভোগের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। ধরনের কিছু কিছু পেশাদারিত্বের অভাব পরবর্তী শোগুলোতে আর থাকবে না, আশা রইল। শেষ কথা, কার্নিভ্যালের অতি আলো, বিভাস রায়চৌধুরী। মৃত মানুষকে শোকার্ত হৃদয়দানী সভ্যতা। সেদিন কলকাতায় আলো একটু কম হলে ক্ষতি হতো না। এখন দ্রুতগতির চিন্তাজীবন, সমাজ মাধ্যমের যুগ, কোনো বিষয় 13 দিনের বেশি টেকে না। আবার নতুন বিষয় চলে আসে, নতুন ইস্যু। অপমানিত ব্যথিত মানুষের কোনো কথাই গ্রাহ্য করা হয় না, মানে ভাইরাল হয় না। কিন্তু অপমান করো, ভাইরাল হবে। ব্যথা দাও, ভাইরাল হবে। এই পরিস্থিতিতেও ইস্যু পুরনো হয়ে গেলেও 5 অক্টোবরের কথা মনে করিয়ে দিয়ে একবার, আগের রাতের অতি বর্ষণে যখন তছনছ হয়ে গেছে উত্তরবঙ্গ, তীব্র স্রোতে ভেসে যাচ্ছে মানুষ আর হরিণ, তখন মহানগর কলকাতায় রেড রোডে জমজমাট দুর্গাপুজো কার্নিভ্যাল। নাগরিক সমাজের শ্রেষ্ঠরা সেখানে উপস্থিত মুখ্যমন্ত্রীও। অজস্র দর্শনার্থীর ভিড়। জানি কলকাতায় সেদিন বিপর্যয় ছিল না, জানি সেদিন ইডেনে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ থাকলে তা বাতিল হতো না, কিন্তু সব যুক্তির বাইরেও হৃদয়ের একটা যুক্তিত্ব থাকে। যদি না থাকে তাহলে বুঝতে হবে ভোগবাদ সব খেতে খেতে মানুষের শেষ সম্বল হৃদয়টাকে খেয়ে ফেলেছে। সরকারের সমর্থনে বা বিরোধী পক্ষের সমর্থনে কোনো দৃষ্টিই এখানে মুখ্য নয়। মুখ্য হলো সহনাগরিকদের মৃত্যু, মুখ্য হলো বাংলার একটা অংশের মানুষের এইভাবে নিঃস্ব হয়ে যাওয়া। মৃত মানুষকে শোকার্ত হৃদয় দানই সভ্যতা। কলকাতার কার্নিভ্যাল সেদিন একটু আলো কমালে মানুষের অন্তরের আলো একটু বাড়ত। এই ছিল 17ই অক্টোবর 2025-এর দেশ।